আগের দিন এআরইর তত্ত্ব সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে যেটা হবে সেটা হচ্ছে প্রাটের তত্ত্ব, থিওরি অফ প্রাট। তো কিছু পয়েন্ট করেছি। প্রথমত যে 1859 সালে গণিতবিদ জে.এইচ. প্রাট তার এই ধারণাটি উপস্থাপিত করেন। তো প্রথমত সালটা চলে গেল 1859। নেক্সট, তার ধারণার মূল তত্ত্বটা কি বা তার ধারণার ভিত্তি কি, যেটা এআরইর তত্ত্বেও ছিল। ওনার ধারণার ভিত্তি হলো যে ভূত্বকীয় খণ্ডগুলির ঘনত্বের পার্থক্য। তার মানে ভূত্বকীয় খণ্ডগুলির ঘনত্বের পার্থক্যই প্রাটের সমস্থিতি তত্ত্বের মূল ভিত্তি। তো আমাদের সালটা বলা হলো 1859 আর ভিত্তিটা বললাম। এবার হচ্ছে তার তত্ত্বের মূল বক্তব্যটা কি। তো মূল বক্তব্য হলো এটাই যে এর আগে আমি ভিডিওতে একটা প্রতিবিধান তল সম্পর্কে বলেছিলাম। কাকে বলে একটু দেখে নেবে। তো এখানে প্রাট বলতে চেয়েছেন যে একটা প্রতিবিধান তল আছে আর তলের নিচে অনুভূমিকভাবে বিন্যস্ত শিলাসমূহ যেগুলো থাকে, শিলাসমূহের ঘনত্ব কিন্তু প্রায় একই। তো তিনি এই ভাসমান ভূত্বকগুলোকে কতগুলো স্তম্ভ রূপে কল্পনা করেছেন। আমি দেখো এখানে দুটো স্তম্ভ করেছি। এটা একটা নাম দিয়ে দিলাম, একটা P1 আর একটা P2। ঠিক আছে। তো উনি বলতে চাইছেন, মানে প্র্যাট বলতে চেয়েছেন যে শিলার ঘনত্বের সঙ্গে উচ্চতার এই যে দুটোর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। মনে থাকবে, ব্যস্তানুপাতিক। তার মানে ঘনত্ব যদি কম হয় উচ্চতা বেশি হবে, ঘনত্ব বেশি হলে উচ্চতা কম হবে। এখানে সেরকম ভূত্বককে দুটো স্তম্ভ হিসেবে ধরে নিয়েছেন, একটা P1 আর একটা P2। তার মানে এটা দেখে বুঝতেই পারা যাচ্ছে যে P1, এই যে ভূত্বকটা আছে, এই যে পিলারটা আছে, এর উচ্চতাটা বেশি, H1 বেশি। এর উচ্চতা H2টা কিন্তু কম। কেন কম বেশি? এর ঘনত্ব কম আর এর ঘনত্ব বেশি। তাই প্র্যাট বলেছেন হালকা শিলা দ্বারা গঠিত ভূত্বকীয় অংশের উচ্চতা যে ভারী শিলায় গঠিত অংশের উচ্চতা অপেক্ষা বেশি হবে। এটার ঘনত্ব বেশি তাই উচ্চতা কম, এটার ঘনত্ব কম তাই উচ্চতা বেশি। আর এই যে স্তলগুলো আছে প্রত্যেকটা, মানে স্তম্ভগুলো আছে প্রত্যেকটা কিন্তু প্রতিবিধান তলের প্রতি একক ক্ষেত্রমানের উপর কিন্তু সমান চাপ প্রয়োগ করে। দেখবে আমি প্রতিবিধান তল যখন বলেছিলাম তখন বলেছিলাম তলের উপর প্রত্যেকটা জায়গায় কিন্তু সমান চাপ প্রয়োগ করে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে একক ক্ষেত্রমান মানেটা কি? একক ক্ষেত্রমান আর কিছুই না। আমি যদি এটা একটু 3D মতো ছবি আঁকি চেষ্টা করি, এই যে এই জায়গাটা আর এই যে এই জায়গাটা আছে না, মানে এর একটা চড়, এই যে জায়গাটা আছে এটাকে একটু হালকা নামিয়ে দিলাম, এটাকে একটু হালকা এরকমভাবে নেমে যাবে। তাহলে এই যে জায়গাটা, এটা একটা নাম দিলাম আলফা, এটার একটা নাম দিলাম আলফা। এই যে জায়গাটা, এটা হচ্ছে P1 আর P2 এর ক্ষেত্রফল। বোঝা গেল? তো এই যে আলফা ক্ষেত্রমান বা ক্ষেত্রফল কিন্তু সমান। এই আলফাটা প্রতিবিধান তলের উপর এই দুটো স্তম্ভের চাপ কিন্তু সমান, কারণ এদের ভরও কিন্তু সমান। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি ওনার মূল বক্তব্যটা? তাহলে এখান থেকে বলা যায় যে হালকা শিলায় গঠিত, পুরোটা লিখলাম না, হালকা শিলা, ঠিক আছে, উচ্চতা H1 আর পিলার P1, ঠিক আছে। হালকা শিলা কিন্তু উচ্চতাটা বেশি, ঠিক আছে। আর যেটা ভারী শিলা তার উচ্চতা H2 আর পিলারটা P2।
তার মানে তার মূল বক্তব্য এটাই যে যার ঘনত্ব যত বেশি তার উচ্চতা কিন্তু ততটাই কম। এবার এই মূল বক্তব্যটাকে সাজিয়ে লিখতে হবে। তোমরা লিখবে যে প্রাটের তত্ত্ব অনুযায়ী কঠিন ভূত্বকের নিচের অংশে এমন একটা তল আছে যার নিচে অনুভূমিকভাবে বিন্যস্ত শিলাসমূহের ঘনত্ব প্রায় একই থাকে। ভূত্বকের নিচের অংশে কল্পিত তলটি প্রাট প্রতিপূরণ তল বা প্রতিবিধান তল বা ইংরাজিতে লেভেল অফ কম্পেনসেশন নামে অভিহিত করেছেন। ভাসমান ভূত্বককে তিনি কতকগুলো স্তম্ভ রূপে কল্পনা করেছেন। ব্র্যাকেটের মধ্যে নামটা দিয়ে দিতে পারো P1 P2। ভাসমান ভূত্বককে তিনি কতগুলো স্তম্ভরূপে কল্পনা করেছেন যেগুলো প্রতিবিধান তলের উপর, এই যে প্রতিবিধান তলের উপর প্রতি একক ক্ষেত্রমানের উপর সমান চাপ প্রয়োগ করে নিজ নিজ ঘনত্ব অনুযায়ী বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। তো সেটা দেখো আমি এখানে দেখিয়েছি ক্ষেত্রমান, এই যে এটা তো নিচে তো দেখাতে পারছে না, তাই একক ক্ষেত্রমানের উপর কিন্তু সমান চাপ প্রয়োগ করছে আর নিজ নিজ উচ্চতায় কিন্তু অবস্থান করছে। দুটো উচ্চতায় এক নয়। নেক্সট লাইন, ভূত্বকীয় অংশের উচ্চতার সঙ্গে শিলার ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। হালকা শিলায় গঠিত ভূত্বকীয় অংশের উচ্চতার সঙ্গে ভারী শিলায় গঠিত অংশের উচ্চতা অপেক্ষা বেশি হবে। তো উদাহরণস্বরূপ কি বলছে যে পর্বত মালভূমি অপেক্ষা, মালভূমি সমভূমি অপেক্ষা আর সমভূমি সমুদ্র তল অপেক্ষা প্রতিবিধান তলের সাপেক্ষে বেশি উঁচুতে কিন্তু অবস্থান করে। মানে পর্বত অবশ্যই মালভূমির থেকে উঁচুতে, মালভূমি সমভূমির থেকে উঁচুতে আর সমভূমি সমুদ্রতল থেকে উঁচুতে। তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে আমি এদিকে যতটা যাচ্ছি উচ্চতাটা কি কমছে, মানে এদিকে বাড়ছে উচ্চতা আর এদিকটায় কমছে, তাই তো। আর ঘনত্ব কি হচ্ছে, ঘনত্ব এদিকে কম, ঘনত্ব কম আর এদিকে কিন্তু ঘনত্ব বেশি। তো এটাই কিন্তু প্রাটের মূল বক্তব্য। আবার চিত্রটা যখন ব্যাখ্যা করবে তখন লিখে দেবে যে দুটো পিলার P1 P2, উচ্চতা একটা H1 H2, ক্ষেত্রফল আলফা দুটোরই সমান। তো ক্ষেত্রফল প্রতিবিধান তলের উপর সমান চাপ প্রয়োগ করে, তার কারণ দুজনের ভর সমান। আর P1 হালকা শিলায় গঠিত, H1 বেশি, আর P2 ভারী শিলায় গঠিত, তাই H2 কম। এবারে প্র্যাট এই তত্ত্বটা তার মূল বক্তব্যটা বললেন, কিন্তু নিজে প্রমাণ করার জন্য তিনি একটা পরীক্ষা করলেন। পরীক্ষাটা কিভাবে করলেন? এটার জন্য, এই তত্ত্বের সমর্থনের জন্য, পরীক্ষা করার জন্য তিনি একটা পাত্র নিলেন। পুরোটাই কিন্তু পারদে পূর্ণ, পারদ আছে। প্রত্যেকটার ব্যাসার্ধ কিন্তু সমান, মানে একই ব্যাসার্ধের বিভিন্ন ঘনত্বযুক্ত একটা সীসা, একটা লোহা, দস্তা, টিন কিন্তু পারদের উপর ভাসিয়ে দিলেন। দেখো ঘনত্বগুলো আমার নিচে দেওয়া আছে 11.4, 7.86, 7.14, 7.30। আর ঘনত্বের এককগুলো লেখা হয়নি, এককগুলো তোমরা জানো যে গ্রাম পার ঘন সেমি। তো এগুলো কিন্তু একই ব্যাসার্ধ কিন্তু বিভিন্ন ঘনত্বযুক্ত একটা পারদপূর্ণ পাত্রে প্রতিবিধান তলের উপর, এই যে লিখে দিয়েছি প্রতিপূরণ তল, এই প্রতিবিধান তলের উপর বা প্রতিপূরণ তলের উপর সমান চাপ দিয়ে কিন্তু ভাসিয়ে দিলেন। তো তিনি লক্ষ্য কী করলেন যে এই প্রত্যেকটা সীসা, লোহা, দস্তা, টিন বিভিন্ন উচ্চতায় ভাসছে। হালকা যে স্তম্ভগুলো সেগুলো বেশি উচ্চতায়, যেগুলো ভারী স্তম্ভ যা ঘনত্ব অনুযায়ী বিভিন্ন জায়গায় অবস্থান করছে। দেখো যেগুলোর ঘনত্ব, যেমন এর ঘনত্ব দস্তা 7.14, এর ঘনত্ব বাকি তিনটের থেকে কিন্তু কম, তাই এ সব থেকে বেশি উঁচুতে অবস্থান করছে। আর যার ঘনত্ব সব থেকে বেশি 11.4, মানে সীসা, এ সব থেকে কম উচ্চতায় অবস্থান করছে। মানে এ থেকে প্রমাণিত যে যার ঘনত্ব বেশি সে কম উচ্চতায়, যার ঘনত্ব কম সে বেশি উচ্চতায় কিন্তু অবস্থান করবে। এটাই কিন্তু পরীক্ষা করে
প্র্যাট লক্ষ্য করলেন। তো পরীক্ষাটা যেটুকু বললাম তোমরা নিচের ভাষায় লিখে নিতে পারবে অবশ্যই। তাহলে তত্ত্বের মূল বক্তব্য হলো, তারপর নেক্সট হলো পরীক্ষা এটা। এবার আমরা যেটা যাব নেক্সট পয়েন্ট তোমরা দিতে পারো, সেটা হচ্ছে সিদ্ধান্ত। মানে যে পরীক্ষা করলেন, তিনি মূল বক্তব্যগুলো দিলেন, তারপর তিনি কি সিদ্ধান্তে উপনীত হলেন। সিদ্ধান্তে ওই যে বারবার আমি একই কথা বললাম, তোমরা এটাই লিখবে যে এইরকম পর্যবেক্ষণ থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, মানে সিদ্ধান্তে আমরাও উপনীত হওয়া যায় যে ভূত্বকীয় খণ্ডগুলো, মানে এগুলো যে তুমি খণ্ড ধরে নাও ভূত্বকের এক একটা, তো খণ্ডগুলির যার ঘনত্ব যত বেশি তার উচ্চতা তত কম, যার ঘনত্ব যত কম তার উচ্চতা তত বেশি। এটাই আমরা সিদ্ধান্তে উপনীত হচ্ছি। প্রথমেই একটা কথা আমি বলে দিয়েছিলাম যে ঘনত্ব আর উচ্চতার সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক, এইটাকেই দুটো লাইনে সিদ্ধান্তে লিখতে হবে, এইটুকুই, ব্যাস, আর কিছু না। আর একটা লাইন এক্সট্রা বা এইভাবে একটু তোমরা নিজেদের ভাষায় গুছিয়ে নিতে পারো যে ভূত্বকীয় খণ্ডগুলোর উচ্চতা তাদের ঘনত্বের সাথে বিপরীতভাবে সম্পর্কযুক্ত, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এই প্রকার পর্যবেক্ষণ থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, বা আমরা উপনীত হয় যে ভূত্বকীয় খণ্ডগুলো যার ঘনত্ব যত বেশি তার উচ্চতা তত কম, যার ঘনত্ব যত কম তার উচ্চতা তত বেশি। এবারে কি হচ্ছে দেখো, এই যে এত বড় পরীক্ষা গেল, মূল বক্তব্য, আমরা সিদ্ধান্তে উপনীত হলাম, তো সমালোচনা কিছুটা থাকবে। তো বলছে যে প্র্যাট যে অ্যাস্তনোস্ফিয়ারে যে প্রতিপূরণ তল, প্রতিবিধান তলে যেগুলো যে ব্যাখ্যাগুলো দিয়েছেন তা বলছে গ্রহণযোগ্য নয়। কেন নয়? তার কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে ক্ষয় সঞ্চয় প্রতিনিয়তই চলে। তো ক্ষয় আর সঞ্চয়ের ফলে কী হবে, কোনো স্থান উপরে উঠবে, কোনো স্থান আবার নিচে নামবে, মানে অবনমিত হবে। তাই প্রতিপূরণ তল সকল সময় সমভাবে সমান তলে অবস্থান করবে, এটা কিন্তু ঠিক নয়। এই যে আমি যে সমতল করেছি এরকমই যে থাকবে তা ঠিক নয়। প্রতিপূরণ তলের সমতলতা কিন্তু বিঘ্নিত হবে। এটা 1 নাম্বার সমালোচনা, এটা নাম্বার 1 সমালোচনা, ঠিক আছে। নাম্বার 2 কি, যে ভূত্বকীয় খণ্ডগুলির প্রত্যেকটির সর্বত্র যে নির্দিষ্ট মাত্রার ঘনত্ব থাকবে, সব জায়গায় যে একই ঘনত্ব থাকবে, সেটাও কিন্তু বাস্তবে সম্ভব নয়। তো এই দুটো সমালোচনা কিন্তু লিখলেই যথেষ্ট। সমালোচনা থাকা সত্ত্বেও প্র্যাটের তত্ত্বর কিন্তু গুরুত্ব রয়েছে, মানে নেক্সট পয়েন্ট কিন্তু তোমরা গুরুত্বটা করতে পারো, ঠিক আছে। গুরুত্বতে কি লিখবে, যে প্র্যাট যে প্রথম ভূত্বকের খণ্ডগুলোর এই যে অসম ঘনত্ব সম গভীরতায় অবস্থানের কথা কিন্তু বলেছেন। এটা সমস্থিতির ধারণার কিন্তু একটা স্বতন্ত্র দিক বলতে পারো। পরবর্তীকালে এইটাই বিজ্ঞানী হেফোর্ড প্রতিপূরণ তলের কিন্তু বিশদ একটা ব্যাখ্যা কিন্তু দিয়েছিলেন। এটা নেক্সট ভিডিওতে আমি বলবো। খুব সহজভাবে প্র্যাটের তত্ত্বটা মনে রাখার চেষ্টা করবে। প্রথম পয়েন্ট যেটা হলো সেটা হচ্ছে সাল 1859 সালে এই তত্ত্বটি দিয়েছিলেন। নেক্সট কি, ভিত্তি 2 নাম্বার পয়েন্ট, মানে ভূত্বকীয় খণ্ডগুলোর ঘনত্বের পার্থক্যই প্র্যাটের সমস্থিতি তত্ত্বের মূল ভিত্তি। তৃতীয় কি, তত্ত্বের মূল বক্তব্য, তিনি একটা বক্তব্য দিলেন এবং দেখালেন যে কীরকম করে কি হয়, মানে ঘনত্ব বেশি হলে উচ্চতা কম, ঘনত্ব কম হলে উচ্চতা বেশি। এবার এটা যে বলছেন তার বক্তব্যটা সেই সাপেক্ষে তিনি পরীক্ষা করলেন, মানে নেক্সট 4 নাম্বার পয়েন্ট পরীক্ষা। তারপর কি, পরীক্ষা যখনই দেব আমরা একটা রেজাল্ট পাই, আমরা একটা সিদ্ধান্তে আসি। প্রত্যেকেই জানো যে যেমন ক্লাসে পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারি যে এরপরে আমাকে প্রিপারেশন আরও জোর করতে হবে না কি করতে হবে। তো সেরকম একটা সিদ্ধান্তে আসি যে এই ছেলেটার আরও পড়াশোনা বাড়ানো দরকার না কি করা দরকার। তো নেক্সট পয়েন্ট এটা, যে আমরা এই পরীক্ষাটা করলাম, সেটা থেকে একটা রেজাল্ট পেলাম, রেজাল্ট থেকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই সিদ্ধান্তে এটা বলতে পারি। তারপর কিছু সমালোচক থাকবে, সমালোচনা করবে। সমালোচনা নেক্সট হচ্ছে সমালোচনার পরেও কিন্তু তার গুরুত্ব কী, এইভাবে পরপর মনে রাখবে টোটাল 7টা পয়েন্ট।